তো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, তো কোশ্চেনটা দেখো। এখানে একটা কিনা এল আকৃতির লোহার সুষম দণ্ড আছে, ঠিক আছে। বোঝা গেল এটা একটা সুষম দণ্ড, অর্থাৎ এর চারিদিকে শেপ সাইজ একই রকম, ঠিক আছে, একই রকমভাবে গঠিত। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে কিনা এবি সমান বিসি। তাহলে এবি লেন্থ আর বিসি লেন্থ সমান। তাহলে যদি এটা একটা সুষম দণ্ড হয় এবং এর এবি আর বিসি লেন্থ অর্থাৎ বিসি লেন্থ যদি সমান হয়, তাহলে এবি অংশের ভর যা হবে বিসি অংশের ভর তাই হবে, কারণ এটা সুষম বলেছে। সুষম এল আকৃতির একটা লোহার রড, বোঝা গেল। তাহলে এবি অংশের ভর যদি এম হয়, তাহলে বিসি অংশের ভরও কত হবে? এম হবে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। তো এখানে আমাকে কি বলেছে, যে ধরনের এখানে একটা সুতো দিয়ে এটাকে ঝোলানো আছে, তাহলে এ অ্যাকচুয়ালি অভিলম্বের সঙ্গে কত কোণ করে ঝুলে থাকবে, ঠিক আছে, সেই থিটার মান আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে আমাদের আগে মাথায় কি রাখা উচিত? তোমরা দেখো, যে কোনো কোশ্চেন দেখলে তোমরা আগে ভেবে নাও যে অ্যাকচুয়ালি কোন লজিকে কোশ্চেনটা সলভ করবে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা কোন লজিক ব্যবহার করব? দেখো, দেখছি যে আমরা কিনা এল আকৃতির দণ্ডটা ঝুলে আছে। তাহলে এল আকৃতির দণ্ডটা কিন্তু এইভাবে মুভও করছে না, কোনো দিকে রোটেট করছে না, অর্থাৎ ঘুরছে না। তাহলে আমরা জানি যে এর ঘূর্ণন নেই, তার মানে এর উপরে নেট টর্ক জিরো, অর্থাৎ টোটাল টর্ক বস্তুর উপরে জিরো। এই লজিকের উপরে আমরা কিন্তু এটাকে সমাধান করব। এর সমাধান কীভাবে করবো বুঝতে পারলে, যে থিটার মান নির্ণয় করতে গেলে তোমাকে এখানে কোন লজিক লাগাতে হবে, যে অ্যাকচুয়ালি এই বস্তুটার উপরে মোট টর্ক জিরো, ঠিক আছে। তাহলে সেখান থেকে তুমি একটা ইকুয়েশন পাবে, অর্থাৎ সমীকরণ পাবে, সেখান থেকে তুমি থিটার মান নির্ণয় করে নিতে পারবে। এটাই হলো এর মেন ফ্যাক্টর। এবার দেখো, তাহলে আমরা যদি বলেছি যে মোট টর্ক জিরো, তাহলে টর্ক নির্ণয় করতে গেলে কী হবে? এই বস্তুটার উপরে কী কী বল প্রয়োগ হচ্ছে সেটাও জানতে হবে, এবং সেই বলগুলোর এই বিন্দু সাপেক্ষে লম্ব দূরত্ব নেব। কারণ কি, আমি এই বিন্দু সাপেক্ষে টোটাল টর্ক আমি জিরো করবো। এই বিন্দু, এখানে যে বিন্দু সাপেক্ষে এটাকে দড়ি দিয়ে ঝোলানো আছে, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এই বিন্দু সাপেক্ষে যদি আমি টর্ক নির্ণয় করতে যাই, তাহলে কি জানতে হবে? এর উপরে ক্রিয়াশীল বলগুলো জানতে হবে, এবং সেই বলগুলোর এই পয়েন্টের থেকে লম্ব দূরত্ব জানতে হবে, তাই তো। টর্ক তো তোমরা সবাই জানো যে টর্ক কীভাবে নির্ণয় করা হয়। একটা পয়েন্টের সাপেক্ষে, সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা বল এইভাবে ক্রিয়া করছে, তাহলে এই বলটা ধরো না এফ। তাহলে এই বলটা কী পরিমাণ, এই বিন্দু সাপেক্ষে টর্কের মান কত? এই বিন্দুটা ধরো না আমি ও বিন্দু ধরে নিলাম। তাহলে এই বিন্দু থেকে এই বলের একটা লম্ব দূরত্ব নিতে হবে, ঠিক আছে। লম্ব দূরত্ব ধরো না আর। তাহলে কি করব? টর্ক হবে কিনা ও বিন্দুর সাপেক্ষে এই বলের টর্ক হবে কিনা এফ ইন্টু আর। ওকে, এটাই হলো টর্ক। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে টর্ক আমরা এইভাবে ক্যালকুলেট করি, বোঝা গেল। আচ্ছা, তাহলে টর্ক জানতে গেলে আমাকে কী জানতে হবে? বল জানতে হবে, এবং বলটা যে পয়েন্টের সাপেক্ষে তুমি টর্ক নির্ণয় করছো, সেই পয়েন্টের সাপেক্ষে বলটার লম্ব দূরত্ব নিতে হবে। তাহলে এইগুলো জানলে কী হবে, আমাদের এই কোশ্চেনটা আমরা সমাধান করে নেব। তাহলে চলো দেখা যাক এই বস্তুটার উপরে অ্যাকচুয়ালি কী কী বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। আমি বলেছি যে এটা একটা সুষম দৈর্ঘ্যের লোহার দণ্ড, মানে সুষম লোহার দণ্ড, ঠিক আছে। তো এল আকৃতির লোহার দণ্ড, এখানে তাহলে দেখো এই অংশের ভর আমি এম ধরে নিয়েছি। তাহলে এর যদি ভর এম হয়, তাহলে এর উপরে একটা বল ক্রিয়া করবে, অভিকর্ষজ বল এমজি, ঠিক আছে। এবার এমজি কোন বিন্দু দিয়ে ক্রিয়া করবে তোমরা জানো। এই একটা যদি লোহার দণ্ড হয়, এই দণ্ডের মধ্যবিন্দু হবে ওর ভরকেন্দ্র, এবং সেই ভরকেন্দ্র থেকে তার নিশ্চয়ই এমজি কাজ করবে। দেখো, এটা পিকচারটা আমি এখানে এঁকে সলভ করেছি। তাহলে লম্বভাবে দেখো নিচের দিয়ে কাজ করছে এমজি, এর ভর এম। আর তাহলে এর উপরে যে অভিকর্ষজ বল, এই এবি অংশের উপরে অভিকর্ষজ বলের মান কী হবে? এমজি হবে। এবং এমজিটা কোন বিন্দুতে ক্রিয়া করবে না, এর মধ্যবিন্দু, এবি অংশের মধ্যবিন্দু দিয়ে, কারণ এই মধ্যবিন্দুটা হবে কি না এর ভরকেন্দ্র, ঠিক আছে। এবার জানি এর উপরে তাহলে এই বলটা ক্রিয়া করছে। আচ্ছা, সুতো উপরের দিকে টানছে, সুতো এই এল আকৃতির দণ্ডের উপরে একটা বল দিচ্ছে, টান টি উপর দিয়ে কাজ করবে, তাই তো। এখানে টান টি কাজ করবে উপরের দিকে, বোঝা গেল। তাহলে টান উপর দিয়ে কাজ করছে, সুতোর টান। আচ্ছা, এখানে এমজি। এবার এই লোহার দণ্ডটা, এই বিসি দণ্ডটা, এই বিসি অংশটার দেখো এরও ভর এম, ঠিক আছে। বিসি অংশের ভর যদি এম হয়, তাহলে এর উপরেও অভিকর্ষজ বল এমজি ক্রিয়া করবে, এবং সেটা কোন বিন্দু দিয়ে ক্রিয়া করবে না বিসির মধ্যবিন্দু দিয়ে। এবার এখানেই একটা প্রবলেম আছে, যে বিসির মধ্যবিন্দু আমি কোন দিকে নেব। এই পয়েন্ট থেকে দেখো আমি একটা লম্ব টেনেছি, লম্ব অক্ষ টেনেছি। দেখো এ পয়েন্ট থেকে দেখো এই ডট ডট করে লাইন আছে, একটা লম্ব অক্ষ টেনেছি। তাহলে এই লম্ব অক্ষের কোন দিকে অ্যাকচুয়ালি মধ্যবিন্দুটা থাকবে? বিসির মধ্যবিন্দু এর এদিকে থাকবে না এদিকে থাকবে? অ্যাকচুয়ালি তুমি তো এটা অ্যাজিউম করে একটা জাস্ট অ্যাভারেজ একটা চিত্র এঁকেছো, এটা তো তুমি আর স্কেল দিয়ে মাপনি কোনো কিছু না, এগুলো জাস্ট চিত্র আঁকা। তো এখানেই আমার একটা সমস্যায় পড়ি, যে এমজিটা অ্যাকচুয়ালি অক্ষের ভেতরের দিকে হবে, এদিকে হবে না এদিকে হবে। অর্থাৎ বিসি অংশের মধ্যবিন্দু, এই দেখো এখানে ভালো করে বুঝতে পারছো, এটা বিসি, ঠিক আছে। এই একটা দেখো অক্ষ আসছে, এই পয়েন্টের সাপেক্ষে একটা লম্ব অক্ষ টানা হয়েছে। এবার দেখো বিসি অংশের মধ্যবিন্দু এই অক্ষের এদিকে থাকবে না এদিকে থাকবে, সেটা তোমাকে আগে বুঝতে হবে। তো আমি বলে দিলাম এদিকে থাকবে।
কোন দিকে না, ডান দিকের দিকে থাকবে, অক্ষের ডান দিকে। এবার কেন থাকবে সেটা আমি যুক্তি দিচ্ছি। দেখো এই যে অংশের যে এমজিটা কোন দিক বরাবর কাজ করছে, এরকম নিচের দিকে ডাউনভাবে কাজ করছে। আচ্ছা, এই এমজি বলটা এই এল দৈর্ঘ্যের দণ্ডটাকে নিশ্চয়ই এদিকের দিকে রোটেট করতে চাইবে, এই দিকের দিকে ঘোরাতে চাইবে, বুঝতেই পারছো তোমরা। তাহলে এটা কোন দিকের দিকে ঘোরাতে চাইবে না, এইভাবে ঘোরাতে চাইবে। কিন্তু অ্যাকচুয়ালি তো লোহার দণ্ডটা তো অ্যাকচুয়ালি ঘূর্ণন নেই কোনো, এটা তো সাম্যাবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, এর তো কোনো ঘূর্ণন নেই, এ পয়েন্টের সাপেক্ষে তো কোনো ঘুরছে না। তাহলে কেন ঘুরছে না, নিশ্চয়ই কেউ একে একটা অপোজ করছে বল দিয়ে এদিক বরাবর কোনো একটা টর্ক কাজ করছে, যার জন্য এ কিন্তু এটা ঘুরছে না। এদিকে তো এই দেখো এমজি বল তো নিচের দিকে কাজ করবে, এই এমজি বলটা চাইছে কিনা লোহার দণ্ডকে এদিকে দিকে ঘোরাতে, কারণ এর দ্বারা সৃষ্ট টর্ক কোন দিকে দিকে ঘোরাবে, লোহার দণ্ডটাকে এই দিকে দিকে ঘোরাবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে না, কেন ঘুরছে না, নিশ্চয়ই এদিকে আরেকটা কোনো বল ক্লকওয়াইজকে ঘোরাতে চাইছে, ঠিক আছে, মানে একে বাঁধা দিচ্ছে আর কি। এই এমজি বলটা তোকে এদিকে ভাবে ঘোরাতে চাইছে, একে বাঁধা দেওয়ার জন্য নিশ্চয়ই এদিকে কোনো বল আছে, সেই বলটা নিশ্চয়ই এমজি ছাড়া আর কিছুই না। তাহলে এমজিটা অক্ষের এদিকে হবে না, এদিকে হবে। বোঝা গেল কি বলতে চাইছি? কারণ এমজি যদি এদিকে হতো, এই বিসি অংশের এমজিটা যদি এই দিক বরাবর কাজ করছো, তাহলে দেখো এই এমজিটাও ওকে এদিকে ঘোরাতে চায় আর এও এদিকে ঘোরাতে চায়, তাই ওভারঅল তাহলে এদিকে ঘুরবে বস্তুটা, কিন্তু অ্যাকচুয়ালি ঘুরছে না নিশ্চয়ই। তাহলে এই এমজিটা এদিকে কাজ করছে না, এমজিটা এরকম কোনো এদিকে ওর মধ্যবিন্দুটা হবে, বিসি অংশের মধ্যবিন্দু, তাহলে কী হবে, অক্ষের ডান দিকে হবে। বোঝা গেল? ওই জন্য এমজিটা এদিকে আঁকা হয়েছে। বোঝা গেল? এইটা কনফিউশন থাকে, অ্যাকচুয়ালি এর মেন কনফিউশন এখানেই থাকে। তাহলে এটা ক্লিয়ার। এবার দেখো এমজি এদিকে কাজ করবে, এই এমজি এদিকে কাজ করবে, এ এদিকের দিকে ঘোরাতে চায়, এ অ্যাকচুয়ালি এই এমজিটা কী হয়, বস্তুটাকে এদিকে ঘোরাতে চায়। তাহলে ওভারঅল কোনো দিকে ঘুরবে না, কারণ কি এর দ্বারা সৃষ্ট টর্ক এবং এর দ্বারা সৃষ্ট টর্ক জিরো হয়ে যাবে, টোটাল টর্ক জিরো বলেছি তো, বস্তু কোনো দিকে ঘুরছে না মানে কি টোটাল টর্ক জিরো। তো স্টুডেন্ট আমরা এবার কি করব না, যে এই দণ্ডটার উপরে যে বলগুলো ক্রিয়া করছে, ঠিক আছে, সেই বলগুলোর কি করব না, এ বিন্দুর সাপেক্ষে টোটাল টর্ক নির্ণয় করব। এর সেটা সমান কি লিখবো আমরা, জিরো লিখবো, তাই তো, কারণ জানি আমরা টোটাল টর্ক জিরো হবে। ঠিক আছে, তো টর্ক ক্যালকুলেশন করার আগে বলে দিই যে টর্ক ক্যালকুলেশন করার সময় তোমাকে একটা সাইন জানতে হবে। দেখো এই যে বলটা এমজি বলটা, এই দণ্ডের উপরে ক্রিয়াশীল এমজি বলটা, এই এমজি বলটা অ্যাকচুয়ালি টোটাল দণ্ডকে এদিকে দিয়ে ঘোরাতে চায়। আচ্ছা, এই যে এমজি বলটা দেখো এই দণ্ডটাকে কোন দিকে ঘোরাতে চায়, ঠিক অপোজিট দিকে, অর্থাৎ এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তো এটা ক্লকওয়াইজ দিকে ঘোরাতে চায়। এই এমজি বলটা অ্যাকচুয়ালি কোন দিকের দিকে ঘোরাতে চায়, এইভাবে ঘোরাতে চায়। তো সুতরাং দেখো এইটাকে যদি তুমি পজিটিভ ভাবো তাহলে এটাকে তোমাকে নেগেটিভ ভাবতে হবে। এই ধরনের যে টর্ক কিনা বস্তুকে ক্লকওয়াইজ ঘোরাবে সেই টর্ককে যদি আমি নেগেটিভ মানি, আর যে টর্ক দেখো বস্তুটাকে টোটাল বস্তুটাকে কী করবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, সেটাকে যদি আমি পজিটিভ ভাবতে হবে, তাই তো অবশ্যই। তাহলে এটা অবশ্যই এরা পরস্পর কি অপোজিট দিকে ক্রিয়াশীল। এ টর্ক চাইছে নাকি এই এমজির দ্বারা সৃষ্ট টর্ক চাইছে এই বস্তুটাকে টোটালটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে, আর এই টর্কটা কি চাইছে না ক্লকওয়াইজ ঘোরাতে, এই এমজি বলের দ্বারা সৃষ্ট টর্কটা ক্লকওয়াইজ ঘোরাতে চাইছে। তাহলে যে কোনো একটাকে পজিটিভ ধরলে অপরটাকে নেগেটিভ ধরতে হবে। ওকে, এটা হলো সাইন কনভেনশন, অর্থাৎ চিহ্নের নিয়ম। ঠিক আছে, তো এবার দেখো টর্ক নির্ণয় করছি। দেখো এই এমজি বল কী করছে না এইদিকে দিয়ে কাজ করছে, এবং এই এমজি বল থেকে এই ও বিন্দু লম্ব দূরত্ব, ঠিক আছে, এটা কী হবে, ও বিন্দু লম্ব দূরত্ব হবে নিশ্চয়ই এমডি। ওকে, এই এম আর ডি, বোঝা গেল এই পয়েন্টটা, এমডি দেখতেই পাচ্ছ তোমরা, তো এমডি। এবার এমডির ভ্যালু আমাদের জানতে হবে, তাই না? তাহলে আমরা এমজি লিখেছি, এমজি ইন্টু এমডি হবে, সরি এখানে এমপি, এটা হলো এমডি, তাই তো, এমজি ইন্টু এমডি, বোঝা গেল? ঠিক আছে, তো এমজি ইন্টু কী হবে না এমডি, এমডির ভ্যালু কীভাবে নির্ণয় করবো এবার বলে দিই। দেখো এখানে কি আছে, কোণ একটা থিটা কোণ আছে, তো এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। কেন হবে সেটা বলে দিচ্ছি। দেখো টোটাল এ বি ও, ঠিক আছে, এ বি ও কোণ, এ ও বি কোণ, এ ও বি কোণটা কী হবে, দেখো এটা যদি থিটা হয় এটা 90 মাইনাস থিটা হবে। ঠিক আছে, এবার দেখো এই টোটাল কোণটা অর্থাৎ কিনা এ ডি এম কোণ, এ ডি এম বা পি যে কোনো বলতে পারো। দেখো টোটাল কোণ কী হবে 90, দেখো এইখানে যদি এই কোণটা যদি হয়, এই কোণটা কত আসছে বললাম 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস যদি থিটা হয়, আর এই কোণটা কী হবে অবশ্যই থিটা হবে, কারণ দেখো টোটাল দেখো এই অক্ষটা আর এইখানে কী আছে 90 ডিগ্রি কোণ করে আছে, বুঝতেই পারছো, এটা লম্ব অক্ষ এবং এই দিকে অনুভূমি অক্ষ পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এই কোণটা অবশ্যই থিটা হবে, বুঝতেই পারছো, এটা থিটা হবে। তাহলে এইখানে দেখো ত্রিভুজ একটা গঠন হয়েছে বিডিপি ত্রিভুজ। ওকে, বিডিপি, এই যদি ত্রিভুজটা হয় তো এই ত্রিভুজের দেখো যে পিডি বাহুটার ভ্যালু কত হবে বলতো, পিডি বাহুর ভ্যালু হবে দেখো, আচ্ছা বিডির অ্যাকচুয়ালি ভ্যালু কত বলতো, বিডি
এই যে বিডি অংশটা হলো কিনা L/2, কারণ কি দেখো এমজি কোন বিন্দু দিয়ে কী করে, পুরো বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে যদি ডি হয় বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিডি হলো কিনা, বিডি সমান হবে কিনা, বিডি হবে L/2। ওকে, বিডি যদি L/2 হয় তাহলে এই ত্রিভুজটা দেখো বিডিপি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, ত্রিভুজ বিডিপি, ওকে, বিডিপি ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে পিডি, অর্থাৎ এই পি আর এই ডি, এই পিডি বাহুটা কত হবে না, পিডি বাহুটা কত হবে না L/2 সাইন থিটা, L/2 cos থিটা, L/2 cos থিটা হবে। তাহলে পিডি যদি L/2 cos থিটা হয়, এই পিডি অংশটা যদি L/2 cos থিটা হয়, তাহলে এইটা আমার হবে না কিন্তু লম্ব দূরত্ব কোনটুকু, শুধুমাত্র এমডি। আচ্ছা, পিডি থেকে যদি পিএম যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাবো আমরা, পিএম যদি বাদ দিই তাহলে এই অংশটা পেয়ে যাবো, এমডি পেয়ে যাবো। ওকে, তাহলে পিডি জেনে গেছি, পিডি কত হবে জেনে গেলাম। তাহলে এবার দেখো পিএমটা বের করতে হবে। পিএম কীভাবে বের করবো, দেখো এই টোটাল যে এই ত্রিভুজটা আছে, দেখো এই ত্রিভুজটা আছে কিনা এ বি এন ত্রিভুজ, এটা যদি থিটা কোণ হয়, তাহলে এই টোটাল বাহুটা কি হবে, এল বাহু। আমি ধরে নিয়েছি এবি বাহু কি এল, আর এই বাহু তো তোমরা সমান জানো, এবি বাহু যেমন বিসি বাহু তেমন, বিসি বাহুর দৈর্ঘ্য এল আর এবি বাহুর দৈর্ঘ্য এল হবে, ঠিক আছে। তাহলে এটা যদি এল হয়, তাহলে এই অংশটা কি হবে দেখো, বিএন হবে কিনা এল, বিএন কি হবে এল সাইন থিটা, বিএন হবে কিনা এল সাইন থিটা। বিএন যদি এল সাইন থিটা হয়, তাহলে কি হচ্ছে পিএম কি হবে, পিএম হয়ে যাবে, পিএম হয়ে গেল কিনা এল সাইন থিটা। ওকে, পিএমও হবে কিনা এল সাইন থিটা। দেখো এই অংশটা যা, এই অংশটা তা, বোঝা গেল, বুঝতে পারছো তো। দেখো এই লম্ব অক্ষের সাপেক্ষে দেখো এই পয়েন্ট থেকে এই দূরত্ব যা, এই পয়েন্ট থেকে এই দূরত্ব যা, তাই না। তাহলে পিএম কি হবে, পিএম হয়ে যাবে এল সাইন থিটা। ওকে, বোঝা যাচ্ছে, পিএম যদি এল সাইন থিটা হয় আর বিএন যদি এল সাইন থিটা হয়, ঠিক আছে। তাহলে পিএম যদি আমি জানি আর পিডি যদি জানি, তাহলে কি এমডি বের করতে পারবো, কারণ এমডি সমান কি হবে না পিডি মাইনাস পিএম। ওকে, পিডি মাইনাস পিএম। তাহলে পিডির ভ্যালু আমরা কি জানি, পিডির ভ্যালু জানি আমরা L/2 cos থিটা, তাহলে L/2 cos থিটা, এবং কিনা পিএম সমান জানি, পিএম সমান কি জানি এল সাইন থিটা। তাহলে টোটাল পিডি থেকে পিএম বাদ দাও, তাহলে L/2 সাইন কস থিটা মাইনাস L/2 সাইন থিটা হবে। অ্যাকচুয়ালি এমডির ভ্যালু কত হবে, এইটাই হবে নিশ্চয়ই এমডির ভ্যালু। ওকে, দেখো এমজি ইন্টু এইটা লেখা আছে, লম্ব দূরত্ব লেখা আছে, এমডির ভ্যালু এইভাবে নির্ণয় করবে, এমডি সমান কি পিডি মাইনাস পিএম। পিডির ভ্যালু কি বললাম, পিডির ভ্যালু হলো কিনা L/2 cos থিটা, এবং পিএমের ভ্যালু কি হলো, পিএমের ভ্যালু বিএনের ভ্যালুর সঙ্গে সমান। বিএন যদি আসে কিনা এল সাইন থিটা, তাহলে কি হবে পিএমও হবে কিনা এল সাইন থিটা, ঠিক আছে। তাহলে কি হবে L/2 cos থিটা থেকে এল সাইন থিটা বাদ দিলে কি পেয়ে যাবো আমরা, না অ্যাকচুয়ালি এমডি পেয়ে যাবো। ওকে, তাহলে এমডি হয়ে গেল, এমজি ইন্টু এমডি। এবার এটাকে আমি কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি বলে এর টর্কটাকে নেগেটিভ ধরেছি। আরেকটা টর্ক আছে দেখো এমজি, এই টর্কটা, এই যে এমজি বলে তারা শীর্ষ টর্ক এদিকের দিকে বস্তুটাকে ঘোরাতে চায়, তাহলে এমজি ইন্টু কিউআর এর ভ্যালু কত হবে, L/2 সাইন থিটা হবে। দেখো এটা যদি L/2 হয়, কারণ কি দেখো কিউ বিন্দুটা হবে এবি বাহুর মধ্যবিন্দু, কারণ মধ্যবিন্দু দিয়ে নিশ্চয়ই এমজি কাজ করবে, ঠিক আছে। এটাই হলো এর ভর কেন্দ্র। ওকে, তাহলে দেখো যদি এ কিউ যদি হয় L/2, তাহলে কী হবে, কিউআর হবে কিনা L/2 সাইন থিটা। ওকে, কিউআর তাহলে কী হবে L/2 সাইন থিটা, এখানে সবই বলা আছে। দেখো এ কিউআর ত্রিভুজের কিউআর সমান কি L/2 সাইন থিটা, বোঝা যাচ্ছে। এই যে কিউআর একটা সমকোণী ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যদি কিউআর হবে কিনা L/2 সাইন থিটা, তাহলে L/2 সাইন থিটা বসিয়েছি। ওকে, আচ্ছা, এদিকে টোটাল টর্ক সমান আমাকে 0 লিখেছিলাম, এগুলো সব মান বসিয়েছি, কিউআর এর মান এটা, এমডির ভ্যালু এটা সমান, এগুলো সব ভ্যালু বসিয়েছি এমডি আর কিউ এর জায়গায়, আর টোটাল সমান 0 লিখেছি, টোটাল সমান 0 লেখা আছে। এবার দেখো তাহলে 0 এদিকে নিয়ে চলে আসলাম, কসগুলো এদিকে নিয়ে চলে এলাম, আর সাইনগুলো এদিকে ক্যালকুলেশন করে এসেছি কি 3/2 এমজি এল সাইন থিটা সমান কি আছে MGL cos থিটা বাই 2, এগুলো ক্যালকুলেশন করলে এগুলো আসবে। বোর্ড সাইড থেকে MGL কেটে গেল, ঠিক আছে। এদিকে আছে সাইন থিটা, এদিকে আছে cos থিটা, তাহলে সাইন থিটা বাই cos থিটা করলে ট্যান থিটা আসবে। আর এদিকে দেখো হাফের এদিকে 2 কেটে গেল, তাহলে কি 1/3 আসবে। দেখো ভালো করে দেখতে পাচ্ছ, দেখো সাইন থিটা আর এর নিচে cos থিটা চলে গেলো, ট্যান থিটা হলো, আর এখানে 3 থাকবে, তাহলে 1/3 হবে, ট্যান থিটা সমান 1/3, তাহলে থিটা হবে কিনা ট্যান ইনভার্স, থিটা সমান হবে কিনা ট্যান ইনভার্স 1/3, এটাই হলো অ্যান্সার। বোঝা গেল।